বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইমেজ ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা জানব ইমেজ ওয়ার্ডের হোম মেনুতে কি কি টুলস বিদ্যমান এবং সেই টুলসগুলোর কাজ। তো এই জন্যে আমি প্রথমে একটি ইমেজ ওয়ার্ডের ফাইলে প্রবেশ করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি হোম মেনু। এই হোম মেনুতে টুলসগুলো আমার চোখের সামনে এখন বিদ্যমান। তো প্রথমেই হোম মেনু কয়টা ভাগে বিভক্ত। প্রথম ভাগটা ক্লিপবোর্ড, পরের ভাগটা ফ্রন্ট, পরের ভাগটা প্যারাগ্রাফ, পরের ভাগটা স্টাইল, তারপরের ভাগ এডিটিং, তারপরের ভাগটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট। তো এই কয়টা ভাগে আমাদের এই হোম মেনুটি বিভক্ত। প্রথমে আমি জানব এই হোম মেনুর ক্লিপবোর্ডে কি কি যন্ত্রাংশ আছে। প্রথমটা দেখেন কাট, ক্যাচির মতো একটা চিহ্ন। এখানে মাউস নিলে লেখা আসতেছে Ctrl+X। এই কাট মেনুর কাজ কি? এটা এখন কিন্তু হাইড হয়ে আছে, কারণ ওকে কোনো নির্দেশ দেওয়ার নাই, যার কারণে ও হাইড হয়ে রয়েছে। কাট মানে আমরা এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় স্থানান্তর করব। যেমন এই লেখাটা আমি ভুল করে এখানে লিখছি, অথবা কোনো প্রয়োজনে এখান থেকে এই জায়গাতে ট্রান্সফার করা প্রয়োজন, একবারে এখানে নিয়ে আসতে হবে। তখন আমরা লেখাটাকে এভাবে সিলেক্ট করি, করার পরে এই কাট চিহ্নটা এখন দৃশ্যমান। আমি ক্লিক করলাম, লেখাটা কেটে গেছে। কোথায় নেব? এখানে। এখানে কার্সর রাখবো, রাখার পরে আমি এই পেস্ট মেনুতে ক্লিক করব, করলেই ওখান থেকে লেখাটা এখানে স্থানান্তর হয়ে গেল। এভাবে আমি কাট মেনুর কাজ করলাম। এবারে বলা হলো যে এই ফ্রেন্ডস কম্পিউটার, এই লেখাটা এই জায়গাতে থাকবে এবং এখানেও আর একবার থাকবে। তো যদি কখনো একই লেখা বারবার কোথাও হয়, তখন আমরা না লিখে কপি নিতে পারি। যেমন এটাকে আমি এভাবে ব্লক করলাম, করে এই চিহ্নটাতে চাপ দিলাম, লেখা আসলো কপি। আমি এখানে ক্লিক করে আমি আবার যদি এখানে পেস্টে চাপ দিই, তাহলে এখানেও থাকলো, এখানেও লেখাটা আবার চলে আসলো। আমি একবার কপি করে যতবার পেস্ট করব, ওই লেখাটা পড়তেই থাকবে ততবার। তাহলে আমি দেখলাম কাট কপি। যদি আমি এই কাজটা কিবোর্ডের সাহায্যে করতে চাই, তাহলে লেখাটাকে আমি ব্লক করব, করে Ctrl+X প্রেস করলে কাট হয়ে যাবে। আমি কিবোর্ডের সাহায্যে কমান্ড দিয়েও কাজগুলো করতে পারি। আবার যদি মনে করি এখানে রাখবো Ctrl+V তে পেস্ট। আবার আমি কপি করব, Ctrl+C, লেখাটাকে ব্লক করব, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব, তারপরে কপি হয়ে যাবে। যেখানে নেব সেখানে কার্সর রেখে Ctrl+V। আমি এই মেনু ব্যবহার করেও করতে পারি, অথবা কিবোর্ডের সহযোগিতা নিয়েও কাজটা করতে পারি। তাহলে দেখলাম কাট, কপি, পেস্ট। এরপরে দেখব ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারের কাজটা হচ্ছে কি? ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে আমি এখানে ইংরেজি লিখছি, এখানে বাংলা লিখছি, অথবা আমি এই লেখাটাকে আমি ব্লক করলাম, করার পরে আমি আমাদের ফ্রন্টের এই ঘর খুলে আমি লেখার ডিজাইন অন্য একটা ডিজাইন করে দিলাম, এরকম একটা ডিজাইন করে দিলাম। এই লেখার ডিজাইন আমি অন্য আর একটা স্টাইল করে দিলাম, এরকম একটা করে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে স্টাইলটা, এটা আমার ভালো লাগতেছে, এই স্টাইলটা এই লাইনটাও হয়ে যাক। তো যদি কখনো কোনো কারো রূপ কপি করতে চাই, কোনো লেখা না, অর্থাৎ এই স্টাইলটাকে আমি কপি করতে চাই, তখন আমি এই স্টাইলের যে কোনো অংশটাকে একটু মার্ক করব, করার পরে এই ফরম্যাট পেন্টার এই ব্রাশে আমি চাপ দিব। তারপরে আমার মাউসের সাথে একটা ব্রাশ আসতেছে। এখন আমি এই ব্রাশটা যেই লেখাটার উপরে নিয়ে যেভাবে ধরে টান দিব, সেই লেখাটা এই রূপে পরিবর্তন হয়ে গেছে। এটার যে রূপ ছিল সেই রূপটা এটা হয়ে গেছে। এভাবে আমরা ফরম্যাট পেন্টার ব্যবহার করে একটা ফ্রন্টের স্টাইল অন্য ফ্রন্টের উপরে প্রয়োগ করতে পারি। এই ফরম্যাট পেন্টার আমার এখানে ব্রাশের মতো একটা সিম্বল প্রদান করতেছে। এই ক্লিপবোর্ডের পাশে ছোট্ট একটা তীর দেখতে পাচ্ছি। এই তীরে যদি ক্লিক করি, তাহলে এই ক্লিপবোর্ডটা এখানে খুলে লাউট হয়ে গেল। এখানে লেখা আছে ক্লিপবোর্ড, পেস্ট অল, ক্লিয়ার অল। আমি এখানে যা আছে সব ক্লিয়ার অল করে ফাঁকা করে নিলাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন কাট, কপি, পেস্টের কাজ করে থাকি, তখন সর্বশেষ যে লেখাটা কপি করি, আমি যদি পেস্ট করি, সেটাই কিন্তু বারবার পড়বে। যেমন আমি লেখাটাকে ব্লক করলাম, করার পরে আমি এখান থেকে কপি নিলাম, নিয়ে আমি এখানে কার্সর রেখে আবার আমি পেস্ট চাপ দিতেছি। দেখেন ফ্রেন্ডস কম্পিউটারই কিন্তু বারবার আসতেছে। আবার যদি আমি এটা ব্লক করে আমি কপি করি, আবার যদি আমি এখানে কার্সর রেখে যদি আবার আমি পেস্ট করি, তাহলে এখন কিন্তু আমাদেরই আসতেছে, কিন্তু এখন কিন্তু আর ফ্রেন্ডস কম্পিউটার সেল আসতেছে না। তো ঠিক আমাদের যদি কখনো
কপি পেস্টের এমন কোনো কাজ হয় যে এখানে দিতে হবে আমাদের, এখানে দিতে হবে ফ্রেন্ডস কম্পিউটার, এখানে দিতে হবে আরেকটা নাম, তাহলে আমাদের বারবার কপি করে নিয়ে আসি কিন্তু এখানে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি প্রথমেই এই ফ্রেন্ডস কম্পিউটার ব্লক করে একবার আমি কপি করে নিলাম, এই কপিতে চাপ দিলাম, দেখেন এই কপি যে করলাম এটাই ক্লিপবোর্ডে এসে জমা হয়ে গেল। এর আগে আমাদের কপি করছিলাম, এইখানে এসে জমা হয়ে গেছে, এখানে ইংরেজি ভাবেই দেখা যাবে কিন্তু পেস্ট করলে আমাদেরই লেখাটা পড়বে। তারপরে যে ফ্রেন্ডস কম্পিউটার কপি করেছিলাম, ফ্রেন্ডস কম্পিউটার এখানে এসে পড়ে গেছে। এখন যদি মনে করি আমার এই জায়গাতে আমাদের এই লেখাটা দরকার, এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমাদের লেখাটা পড়ে গেছে। আবার যদি মনে করি আমার এই জায়গাতে আমার এই ফ্রেন্ডস কম্পিউটার দরকার, এখানে ক্লিক করি, ওই ফ্রেন্ডস কম্পিউটার এখানে পড়ে গেল। আবার যদি মনে করি এখানে আমার এই লেখাটা দরকার, আমি যদি এটা দরকার ক্লিক করি, দেখেন ওই লেখাটা আবার এসে পড়ে গেল। অর্থাৎ ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আমরা একসাথে অনেকগুলো কপি নিয়ে এখানে জমা রাখতে পারবো। যখন যে লেখাটা প্রয়োজন সেখানে আমি ক্লিক করলেই, কার্সর রেখে ক্লিক করলেই সেই লেখাটা সেখানে পড়ে যাবে। এভাবে আমরা ক্লিপবোর্ড ব্যবহার করে একের অধিক কপি পেস্ট ব্যবহার করতে পারি। আমি ব্যবহার করব না, আবার এখান থেকে ক্লোজ করে দিলাম। তাহলে এতটুকু হচ্ছে আমার ক্লিপবোর্ড মেনুর কাজ। এরপরে আমরা চলে যাব ফ্রন্ট মেনু। এই ফ্রন্ট মেনু থেকে আমরা কি ধরনের কাজ করে থাকি। ফ্রন্ট মেনুর প্রথমে এখানে দেখতে পাচ্ছি এই ঘরের তীরটা খুললাম, এর ভিতরে অনেক লেখা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি বিভিন্ন ধরনের ফন্ট এর ভিতরে বিদ্যমান। ফন্ট হচ্ছে লেখার স্টাইল। যেমন এই লেখাটাকে যদি আমি ব্লক করে এই ঘর খুলে আমি এখান থেকে যে ফন্টের উপরে ক্লিক করব, দেখেন ওই লেখাটা আবার ওই রকম ডিজাইনের হয়ে গেছে। আমরা ইংরেজি লেখার জন্য মূলত ব্যবহার করি টাইমস নিউ রোমান, এরিয়াল। বাংলা লেখার জন্য ব্যবহার করে থাকি সুতুনি এমজে, অর্থাৎ এটা হচ্ছে সুতুনি এমজে, এটা হচ্ছে আপনার টাইমস নিউ রোমান। বিভিন্ন ধরনের ফ্রন্ট বিদ্যমান। আর টাইমস নিউ রোমান আমি এটাকে ব্লক করে আমি যদি এই ঘর খুলে এখান থেকে আমি টাইমস নিউ রোমান ফোনটাতে নির্বাচন করি, তাহলে আমার লেখাটা টি সিরিয়ালে টাইমস নিউ রোমান পাবো। চলে যাচ্ছি, এই টাইমস নিউ রোমান আমরা বিশেষ করে ইংরেজির জন্য এটাই বেশি ব্যবহার করে থাকি, আর বাংলার জন্য ব্যবহার করে থাকি সুতুনি এমজে। তো এই ঘরে অনেক ফ্রন্ট বিদ্যমান। যদি কখনো আমরা কোনো স্টাইল করে লিখতে চাই, আমরা যে কোনো লেখায় ব্লক করার পরে যদি আমরা এই ঘর খুলে এখান থেকে যে স্টাইলে ক্লিক করবো, আমার লেখাটা সেই স্টাইলেই পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রন্টের ঘর। যে লেখাগুলো আমরা বাংলা দেখতেছি এগুলো বাংলার স্টাইলের জন্য, যেটা ইংরেজি সেটা ইংরেজির স্টাইলের জন্য। যেমন আমাদের এই বাংলা লেখাটাও স্টাইল করব। এই ঘর খুলে এখান থেকে যখন বাংলার কোনটাতে চাপ দেবো, তখন বাংলাটা বাংলার মতো স্টাইল হয়ে গেল, ইংরেজিটা ইংরেজির মতো হয়ে যাবে। এই পাশে যে ঘর দেখতেছি এটা হচ্ছে ফ্রন্ট সাইজ। এই সাইজ বলতে কি বুঝি, এই যে আমরা এটা লিখছি এটা কত সাইজের, 10.5। যদি আমি লেখাটাকে ব্লক করি, করার পরে যদি আমি এই ঘর খুলে এখান থেকে যত বড় সাইজে ক্লিক করব, আমার লেখাটা দেখে তত বড় হতে থাকবে। অর্থাৎ ফ্রন্ট সাইজ বৃদ্ধি করলে লেখার সাইজগুলো বড় হয়ে যাবে। এখন স্ট্যান্ডার্ড সাইজ কত, আমরা কোনো অ্যাপ্লিকেশন লেখার জন্য বা কোনো কাজ শুরু করার জন্য স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা এখান থেকে 14 নির্বাচন করব। এই 14 নির্বাচন করে আমরা কাজ করব। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ। প্রয়োজন অনুযায়ী আমরা 12, 13 ব্যবহার করতে পারবো, 15, 16 ব্যবহার করতে পারবো, কিন্তু চেষ্টা করব স্ট্যান্ডার্ড সাইজ আমরা এখান থেকে 14 নির্বাচন করে আমরা কাজ শুরু করব। যে কাজটা আমি এখান থেকে এই ঘর খুলে ফ্রন্ট নির্বাচন করে করলাম, এই কাজটা এই পাশের এই দুটা মেনু থেকেও করা সম্ভব। যেমন একটা বড় এ আর একটা হচ্ছে ছোট এ। আমি যদি এই লেখাটাকে ব্লক করে এই বড় এতে চাপি, দেখেন আমার লেখাটা একটু একটু করে বড় হচ্ছে, আর যদি ছোট এতে চাপি একটু একটু করে ছোট হচ্ছে। এভাবে আমরা এখান থেকেও ফ্রন্ট বড় ছোট করতে পারবো। এই পাশের দুইটায় বড় এ এবং ছোট এ একটা চিহ্ন লেখা আসছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস এটার কাজ কি, এই ঘরে তীর আমি খুললাম, এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড। তো এই জিনিসগুলোর কাজ হচ্ছে, আমি এই লেখাটা লিখছি ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই লেখাটা সব ছোট। এখন লেখার পরে আমি ভাবতেছি এটা সব বড় করা প্রয়োজন ছিল, তখন আমরা এই চেঞ্জ কেস ব্যবহার করে থাকি। এই ঘরের তীর খুলব, প্রথমটা দেখেন সেন্টেন্স কেস, এটা যদি আমি চাপ দিই, এই সেন্টেন্সের প্রথমটা বড়, পরেরগুলো সব ছোট। আমি যতটুকু মার্ক করব ততটুকুর মধ্যেই কাজ হবে, তো আমি পুরোটুকু আমি মার্ক করে নিলাম। নিয়ে আমি এই ঘর খুললাম, আবার দিলাম সেন্টেন্স কেস, এই সেন্টেন্সের সর্বপ্রথমটা বড়, পরের সব লেখাগুলো ছোট। আবার আমি এই ঘর খুললাম, খোলার পরে যদি আমি এখানে চাপ দিই লয়ার কেস, দেখেন এতটুকুর মধ্যে আর কোনো বড় হাতের অক্ষর নাই, সবগুলো লয়ার মানে ছোট কেসে পরিবর্তন হয়ে গেছে।
আবার আমি এই ঘরের তীরটা খুললাম, খোলার পরে যদি আমি আপার কেসে চাপ দিই, দেখেন সব লেখাগুলো আমার বড়, এতটুকুর মধ্যে আর কোনো ছোট লেখা নাই। আবার যদি আমি এই ঘরের তীর খুলি, এখানে যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রেস করি, ওয়ার্ডের প্রথমটা বড়, পরেরগুলো ছোট, প্রথমটা বড়, পরেরগুলো ছোট। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা চেঞ্জ কেস ব্যবহার করে আমাদের লেখার কেস পরিবর্তন করতে পারবো, তবে ইংরেজির ক্ষেত্রেই ব্যবহার করব। এভাবে আমরা চেঞ্জ কেস পরিবর্তন করব। তারপরে বিতে বোল্ড লেখা আসছে, Ctrl+B প্রেস করলেও এই কাজটা হয়ে যাবে। বোল্ড বলতে আমরা অনেক সময় লেখার মধ্যে কোনো কিছু একটু হাইলাইটস করতে চাই, তখন আমরা সেই লেখাটাকে কী করি, এভাবে আমরা ব্লক করে এখান থেকে বিতে চাপ দিলে দেখেন আগের থেকে একটু বেশি মোটা মোটা হয়ে গেল। এই কাজটাকে বলা হয় বোল্ড। আবার যদি আমি এটাকে ব্লক করে যদি আবার আমি এখানে প্রেস করি, দেখেন বোল্ড লেখাটা চলে গেছে, স্বাভাবিক অবস্থায় আছে। আবার আমি এই ঘরটাকে ব্লক করলাম, আবার যদি আইতে প্রেস করি তাহলে ইটালিক অর্থাৎ লেখাটা একটু বাঁকা বাঁকা স্টাইল হয়ে একটু সৌন্দর্য বৃদ্ধি করবে। এভাবে বিভিন্ন সময় স্টাইল করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। ব্লক করে আবার আমি আইতে প্রেস করলাম, দেখেন ইটালিক সোজা হয়ে গেল। এই ব্লক করা অবস্থায় আমি যদি এখানে ইউতে চাপ করি, ইউতে আন্ডারলাইন প্রেস করি, লেখার নিচে একটা দাগ এসে যাবে, এটাকে বলে আমরা আন্ডারলাইন। এই আন্ডারলাইনটা আবার অনেক ডিজাইন করা সম্ভব। যেমন এই ইউ এর পাশে তীর আমি খুললাম, খোলার পরে এখান থেকে আন্ডারলাইন কি দুইটা লাইন হবে, একটু মোটা হবে, বা কোনো স্টাইল করতে চাচ্ছি, ধরেন আমি একটু মোটাটা দিলাম, দেওয়ার পরে আবার আমি তীর খুললাম, আন্ডারলাইন এখানে কালার আছে, আমি আন্ডারলাইন কি কোনো কালার করতে চাচ্ছি, এখানে আন্ডারলাইন কালার এখানে প্রবেশ করবো, তীর থেকে ভিতরে যাব, আমি দেখতে পাচ্ছি কোন ধরনের কালারটা আমি দিতে চাচ্ছি, আমি একটা কালারও দিতে পারি। এইভাবে আমরা ইউতে আন্ডারলাইন করতে পারি, আন্ডারলাইনটাকে স্টাইল করতে পারি। আবার প্রয়োজন নাই, আমি আবার ইউতে প্রেস করলাম, আন্ডারলাইন চলে গেছে। তাহলে বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন। আমরা এগুলো কিবোর্ডের সাহায্যে কীভাবে দেব, Ctrl+B বোল্ড, Ctrl+I ইটালিক, Ctrl+U আন্ডারলাইন। এভাবে আমরা কিবোর্ড থেকেও দিতে পারি, তবে লেখাটাকে প্রথমে এইভাবে মার্ক করে নিতে হবে, তারপরে আমি যেটাতে চাপ প্রয়োগ করব সে কাজটা হবে। এরপরের অপশন একটা দেখতেছি ABC উপরে কাটার দাগ, এটার নাম হচ্ছে স্ট্রিক ট্রুথ, অর্থাৎ এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা অনেক সময় দুইটা লেখা লিখি। যেমন আমি দুটো লেখা রেখে বোঝাতে চাচ্ছি, ধরেন একটা পণ্যের দাম ছিল 30 টাকা, আমি এখানে লিখি একটা পণ্যের দাম ছিল 30 টাকা, এখন সেটার দাম হয়েছে 28 টাকা। এখন আমরা বুঝতে যাচ্ছেন এই 30টা বাদ হয়ে গেছে, ব্লক করে আমরা এখানে চাপ দিলাম, প্রেস করলাম, দেখেন 30-এর উপরে একটা কাটা দাগের চিহ্ন আসলো, 28 ফ্রেশ রইল। ঠিক এইভাবে আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করি। ব্লক করব, এটাতে ক্লিক করলে লেখার উপরে একটা কাটা দাগের চিহ্ন আসবে, আবার আমি এটাকে উঠাই দেব, আবার আমি ব্লক করব, আবার এখানে প্রেস করব, উঠে যাবে। সেম একইভাবে আমরা এটাকে উঠাতে পারি। তো এইভাবে যদি কখনো প্রয়োজন হয় আমরা এই স্টিক ট্রুথ এই ব্যবহারটা করব। এখানে দুইটা এক্স, একটার উপরে স্কোয়ার, একটার নিচে, অর্থাৎ এটা আমরা যেটা করে থাকি অনেক সময় আমরা স্কোয়ার দেব, 2-এর উপরে 8 উঠাবো, এই 8টাকে ব্লক করব করে যদি আমি এখানে স্কোয়ার মেনুতে চাপ দিই তাহলে 8টা আমার উপরে হয়ে গেল। আবার আমি স্বাভাবিক করব, ব্লক করে এখানেই প্রেস করব, সে আবার স্বাভাবিক হয়ে গেল। ঠিক এই একই রকমভাবে এই আমি যদি নিচের দিকে ক্লিক করি সে নিচের দিকে নেমে যাবে, আবার যদি এখানে ক্লিক করি আবার সে স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এই দুটাকে হচ্ছে একটা লয়ার কেস, একটা হচ্ছে কি আপনার সুপার স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। আচ্ছা, এরপরে এই লেখাটা হচ্ছে লেখা স্টাইল। যেমন এটা আমি একটা হেডিং বানাতে চাচ্ছি, ফ্রেন্ডস কম্পিউটার, তখন আমি লেখাটাকে আমি ব্লক করলাম, করার পরে আমি যদি এই ঘরের তীর খুলে এখান থেকে আমার লেখাটা আমি কোন স্টাইল করতে চাচ্ছি, আমি সেই স্টাইলে যদি আমি ক্লিক করি, দেখেন আমার লেখাটা ওই রকম স্টাইলে পরিবর্তন হয়ে গেছে। তাহলে কিছু স্টাইল কিন্তু আমরা এই মেনু থেকেও করতে পারি। আবার ঘর করলাম, আমার আউটলাইনে কোনো শ্যাডো দিতে চাচ্ছি, যদি আমি কোথাও শ্যাডো ব্যবহার করতে চাই লেখার পাশে, তাহলে সেখানে একটা শ্যাডো প্রয়োগ করা সম্ভব। আবার আমি এই ঘরে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ওটা ছিল আউটলাইন, এটা হচ্ছে শ্যাডো, লেখার ছায়া যাবে বিভিন্ন দিকে। তারপর হচ্ছে রিফ্লেক্ট, অর্থাৎ লেখাটার প্রতিবিম্ব একটা এখানে পড়তেছে, দেখেন আমি লক্ষ্য করতেছি, ক্লিক করলাম, এই যে লেখার একটা প্রতিবিম্ব এখানে দেখা যাচ্ছে, এভাবে রিফ্লেক্ট করতে পারে। অর্থাৎ এই স্টাইলের ঘরগুলো থেকে আপনি যেটা পছন্দ করে স্টাইল করবেন, আপনার লেখাটাও সেম ওইভাবে স্টাইলে পরিবর্তন হয়ে যাবে। তবে লেখাটাকে আগে আমরা সবসময় ব্লক করে নিয়ে তারপরে কিন্তু আমরা এর ভিতরে প্রবেশ করে প্রয়োগ করব। ব্লক ছাড়া কিন্তু প্রয়োগ আসবে না। আমি আবার স্বাভাবিক স্টাইলে ফিরে আসলাম, এখান থেকে লেখে স্টাইল করলাম, তারপরে AB একটা পেন্সিল এবং নিচে কালার,
এই ঘরের কাজটা হচ্ছে আমি আবার লেখাটাকে ব্লক করলাম, করার পরে এই ঘর খুলে যদি আমি কোথাও কোনো কালার সিলেকশন করি, এই লেখার নিচে ওই কালারটা প্রয়োগ হবে। আমি লেখার মধ্যে বিশেষ কোনো লেখাকে মার্ক করে রাখার জন্যে আমরা এই কালারটা আমরা এখান থেকে ব্যবহার করে থাকি। আমি একটা মার্ক করে রাখলাম, তাহলে অনেক লেখার মধ্যে সেই লেখাটা দ্রুত আমাদের চোখে পড়বে, অর্থাৎ মার্কার পেন এটার মতো আমরা এটার কাজ করে থাকি। আবার আমি এটাকে ব্লক করলাম, বাদ দিব, এই ঘরে তীর খুলে এখানে নো কালার সিলেকশন করব। আমি সেম আবার এই ঘর খুললাম, খোলার পরে আবার আমি এই ঘর খুলে এখান থেকে নো কালারে ক্লিক করলাম, কালার চলে গেল। তারপরে এটাকে আমরা বলি ফন্ট কালার। ফন্ট কালার বলতে এই যে লেখা, এটা দেখেন নীল কালার, এটা কালো কালার, এই কালারগুলো আমরা এটাকে মার্ক করব। সব কিছুই প্রয়োগ করার আগে আমরা আগে এটাকে মার্ক করে নেব। নিয়ে এই ঘরে তীর খুললাম, খুলে অনেক কালার আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে আমার যে কালার পছন্দ আমি সেখানে ক্লিক করলেই আমার লেখাটা ওই কালারে পরিবর্তন হয়ে যাবে। আবার আমি এটাকে কালো বানাবো, ব্লক করে এই ঘরে তীর খুলে এই যেখানে অটোমেটিক বা এখানে কালো কালারটাতে ক্লিক করলেই আমার লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা এই ফন্ট কালার ব্যবহার করে আমরা লেখাটাকে কালার করে থাকি। আবার আমি এটাকে ব্লক করলাম, এই ফন্ট কালারের এখানে কিছু নির্ধারিত কালার আছে, যদি এগুলো একটাও পছন্দ না হয় এখানে মোর কালার আছে, মোর কালারে গেলাম, এখান থেকে কোন কালারটা আপনার পছন্দ সেই কালার আপনি টিক দিয়ে ওকে করে নির্বাচন করে কালার দিতে পারবেন। আবার আমি ব্লক করলাম, আবার আমি এই ঘরে গেলাম, এখানে গ্রেডিয়েন্ট যদি আমি মনে করি দুইটা কালারের সমন্বয় করে এখানে কোনো কালার দেবো, দেখেন এই গ্রেডিয়েন্ট, এই মাঝখানে গাঢ়, দুই দিকে চারপাশে হালকা, এটা নিচে হালকা, উপরে গাঢ়, এভাবে আমি যৌথ কালারের সমন্বয়েও কালার দিতে পারি। যেমন আমি এখানে ক্লিক করলাম, এরকম একটা কালারের ভাব আসলে, এই পাশটা দেখেন হালকা, এই পাশটা একটু গাঢ়। এভাবে আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করেও কালার চেঞ্জ করতে পারি। আবার আমি এখান থেকে অটোমেটিক বা কালো কালারে ফিরে আসলাম। আজকে আমরা আলোচনা করলাম ক্লিপবোর্ড ফ্রন্ট। এই ফ্রন্টের পাশেও কিন্তু ছোট্ট একটা তীর আছে, এই তীরে ক্লিক করলে দেখেন এটা খুলে যাবে। এখানে কি আছে, এখানে যে টুলসগুলো আমরা দেখলাম সেই টুলসগুলোই মোটামুটি এখানে বিদ্যমান। যেমন এখানে আছে ফ্রন্ট, এখানে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, যেটা আমরা এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দেখলাম। এখানে ফন্ট সাইজ, এই যে এখান থেকে ফন্ট সাইজটা এখানে কাজ করলাম। স্টিক ট্রুথ, এই যে আপনার এখানে স্টিক ট্রুথ আছে, স্টিক ট্রুথের কাজ করলাম। তারপরে এখানে আছে স্মল ক্যাপ, অল ক্যাপ, যেটার কাজ করলাম আমরা লেখা এই ঘরে তীর খুলে, লয়ার কেস, আপার কেস, এই সকল কাজগুলোই এটার ভিতরেও বিদ্যমান আছে। আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমরা আজকে মেনুতে ক্লিপবোর্ড এবং ফ্রন্ট এই দুইটা জিনিস প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।